গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নাম ডাক্তার শিবপ্রসাদ মান্না, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমার চেম্বারের ঠিকানা কুলিবাজার সুসিন্দা রেলগেটের কাছে, বেলদা, পশ্চিম মেদিনীপুর। আজকে হ্যামোরয়েডস বা অর্শ এবং তার হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট এই সম্পর্কে কিছু আলোচনা করছি। হ্যামোরয়েডস কাকে বলে? ভেরিকোসিটি অফ দ্য ভেইনস অফ দ্য অ্যানাল ক্যানাল ইজ নোন অ্যাজ হ্যামোরয়েডস। অর্থাৎ মলদ্বারের শিরাগুলো ফুলে গেলে তাকেই বলা হচ্ছে অর্শ বা হেমোরয়েডস। এই হেমোরয়েডস সাধারণত দুই প্রকারের হয়, একটা এক্সটার্নাল পাইলস আর একটা হচ্ছে ইন্টারনাল পাইলস। তো ইন্টারনাল পাইলস কাকে বলে, এক্সটার্নাল পাইলস কাকে বলে? তো রেকটামের হিল্টন লাইন্স বলে একটা স্ট্রাকচার রয়েছে, আপনারা শোনাবেন। এই যে রেকটামের ছবিটা দেখানো হচ্ছে, গুগলস থেকে নেওয়া হয়েছে, এই যে সাদা অংশটা এটা হচ্ছে হিল্টন লাইন্স। এই হিল্টন লাইন্সের ওপরে যদি অর্শ হয়ে থাকে তখন তাকে বলা হয় ইন্টারনাল পাইলস, আর হিল্টন লাইন্সের যদি নিচে হয়ে থাকে তখন তাকে বলা হয় এক্সটার্নাল পাইলস। অর্থাৎ পাইল সিচুয়েটেড above the Hilton lines is known as internal piles, and piles situated below the Hilton lines is known as external piles. So, internal piles are covered by mucous membrane, but external piles are covered by skin. তো এই যে ইন্টারনাল পাইলস, এটাকে আবার তিনটে স্টেজে ভাগ করা হয়: ফার্স্ট ডিগ্রি পাইলস, সেকেন্ড ডিগ্রি পাইলস, থার্ড ডিগ্রি পাইলস। ফার্স্ট ডিগ্রি ইন্টারনাল হেমোরয়েডসটা কি না, যেখানে শুধুমাত্র রেকটাল ভেন ফুলে গেছে, ভিতরে রয়েছে, সেটাই হচ্ছে ফার্স্ট ডিগ্রি ইন্টারনাল পাইলস। সেকেন্ড ডিগ্রি ইন্টারনাল পাইলস আমরা কাকে বলছি? ডিউরিং ডেফিকেশন, অর্থাৎ মলত্যাগের সময় যখন স্ট্রেন পড়ে তখন যে পাইলসটা বাইরে বেরিয়ে আসছে, কিন্তু তারপরে মলত্যাগ হয়ে যাওয়ার পরে আপনা আপনি ভেতরে ঢুকে যায়, তাকে বলা হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইন্টারনাল পাইলস। থার্ড ডিগ্রি ইন্টারনাল পাইলসটা কি না, যেক্ষেত্রে মলত্যাগের সময় ইন্টারনাল পাইলস বাইরে বেরিয়ে চলে আসছে, মলদ্বারের বাইরে বেরিয়ে চলে আসছে, পায়খানা অর্থাৎ মলত্যাগ হয়ে যাওয়ার পরে আর ভেতরে ঢুকছে না, তাকে ঠেলে পুশ করে ভেতরে ঢুকাতে হচ্ছে তবে গিয়ে ঢুকছে, সেটাই হচ্ছে থার্ড ডিগ্রি ইন্টারনাল পাইলস। এছাড়াও যে পাইলস থেকে ব্লিডিং হচ্ছে সেটা ব্লিডিং হেমোরয়েডস। কিছু পাইলস থেকে ব্লিডিং হয় না, সেটাকে আমরা বলি ব্লাইন্ড হেমোরয়েডস। এই হেমোরয়েডস বা পাইলস সাধারণত অ্যানাল ক্যানালের 3 o'clock, 7 o'clock অ্যান্ড 11 o'clock পজিশনে হয়ে থাকে। এই তো গেল পাইলস। এখন পাইলস বা হেমোরয়েডস কেন হয়, কারণটা কি, কাদের বেশি হয়? 1 নম্বর কারণ হচ্ছে যে সমস্ত রোগীরা দীর্ঘদিন ধরে কনস্টিপেশন, ডায়রিয়া এবং ডিসেন্ট্রিতে ভুগতে থাকে। পেশেন্টস হু আর সাফারিং ফ্রম লং কন্টিনিউড কনস্টিপেশন, ডায়রিয়া অর ডিসেন্ট্রি, যাদের স্টুল রেগুলার পাস হয় না, 2-3 দিন অন্তর অন্তর স্টুল পাস হয়, ভেরি ড্রাই হার্ড স্টুল,
এবং মলত্যাগ করার সময় প্রচুর স্ট্রেইন দিতে হয়, চাপ দিতে হয়। সেই চাপের কারণে মলদ্বারের শিরাগুলো ফুলে গিয়ে বাইরের দিকে বেরিয়ে চলে আসে। তাহলে 1 নম্বর, যারা লং কন্টিনিউড সাফারিং ফ্রম কনস্টিপেশন, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, তাদের ক্ষেত্রে হেমোরয়েডস হতে পারে। নাম্বার 2, হেরিডিটারি, ফ্যামিলি হিস্ট্রি, যাদের বংশে বাবা মা ভাই বোন এই অর্শে ভুগে থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। হেরিডিটারি প্রিডিসপোজিং ফ্যাক্টর একটা রোল প্লে করে। 3 নম্বর, যারা সিডেন্টারি লাইফ মেনটেন করে, অর্থাৎ শারীরিক পরিশ্রম করে না, শুয়ে বসে জীবন কাটায়, ফিজিক্যাল এক্সারসাইজ করে না, সিডেন্টারি হ্যাবিট, তাদের ক্ষেত্রে অর্শ হওয়ার সম্ভাবনা থাকে। ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড, গর্ভাবস্থায় ইউটেরাস মলদ্বারের উপরে চাপ সৃষ্টি করে এবং তার ফলে হেমোরয়েডস হতে পারে। 5 নম্বর, যারা মাংস প্রচুর পরিমাণে খায়, ফাইবার জাতীয় খাবার, শাক সবজি ফল, ফাইবার জাতীয় খাবার খায় না, ফাস্ট ফুড খায়, মাংস প্রচুর খায়, জল কম খায়, তাদের ক্ষেত্রে হেমোরয়েডস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লং কন্টিনিউড সিটিং পোশ্চার, দীর্ঘক্ষণ ধরে যারা বসে বসে কাজ করে, অনেকক্ষণ ধরে বসে কাজ করার ফলে রেকটামের উপরে একটা চাপ সৃষ্টি হয়, তার ফলে হেমোরয়েডস বা পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, ওবেসিটি, যাদের ওজন খুব বেশি, মোটা, ওবেজ পারসন, তাদের ক্ষেত্রে অর্শ হওয়ার সম্ভাবনা বেশি। এজেড পারসন, বয়স্ক ব্যক্তি, যাদের ক্ষেত্রে রেকটাল মিউকাস মেমব্রেনের রিল্যাক্সেশন এসে যায়, নার্ভ কন্ট্রোলিং পাওয়ার কমে যায়, তাদের ক্ষেত্রে অর্শ হওয়ার সম্ভাবনা বেশি। তো এইগুলো হচ্ছে পজিটিভ ফ্যাক্টর বা কারণ হিসেবে আমরা ধরতে পারি। তো এর ম্যানেজমেন্টটা কী? ম্যানেজমেন্ট এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। ম্যানেজমেন্ট, যে কারণে অর্শ বা হেমোরয়েডস হচ্ছে সেই কারণটাকে দূরীভূত করতে হবে। প্রথমত, যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছে তাদের কনস্টিপেশনকে রিলিভ করতে হবে। কনস্টিপেশন রিলিভ করার জন্য যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে, শাক সবজি ফলমূল ফাইবার জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যারা দীর্ঘদিন ধরে ডিসেন্ট্রি ডায়রিয়াতে ভুগছে তাদের ডিসেন্ট্রি ডায়রিয়া ভালো করতে হবে। যারা সিডেন্টারি হ্যাবিট, ফিজিক্যাল এক্সারসাইজ করে না, তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়াকিং, এগুলো করলে বাওয়েল মুভমেন্ট ভালো হবে, পেরিস্টলটিক মুভমেন্ট ভালো হবে এবং তার ফলে কনস্টিপেশন হবে না, পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকবে। সিটিং পোশ্চার, যারা দীর্ঘক্ষণ ধরে বসে বসে কাজ করে তাদের কিছু সময় অন্তর হাঁটাচলা করে আবার এসে বসে কাজকর্ম করতে হবে। ওবেজ পারসন, যাদের ওজন খুব বেশি, তাদের ওজন কমাতে হবে। এই সমস্ত কারণগুলোকে দূরীভূত করলে অর্শের সম্ভাবনা অনেকটা এড়ানো যায়। নেক্সট, আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কী আছে? অর্শ বা হেমোরয়েডস হোমিওপ্যাথিতে আমরা একদম আরোগ্য করে থাকি, নির্মূলে সেরে যায়। অ্যালোপ্যাথিক সিস্টেমে এদের কোনো ওষুধ নেই, সার্জেনের কাছে গেলেই বলবে অপারেশন করা। এবং আমরা বহু ক্ষেত্রে দেখেছি একবার হেমোরয়েডস বা অর্শ অপারেশন করার পরে দ্বিতীয়বার আবার ঘুরে হয়েছে। অনেক ক্ষেত্রে
পোর্টাল হাইপারটেনশন বা লিভার ডিজিজ থাকে, যাদের পোর্টাল হাইপারটেনশন বা লিভার ডিজিজ আছে, সেক্ষেত্রে অর্শ হওয়ার সম্ভাবনা থাকে। তো হোমিওপ্যাথিক খুব ভালো ওষুধ রয়েছে। 1 নম্বর অ্যালোজ সোকোট্রিনা। অ্যালোজ, আর্সেনিক এবং মিউরিয়াটিক অ্যাসিড, এই 3টি ঔষধের ক্ষেত্রে অর্শ তার যে পেন, সেটা যদি গরম সেঁক দিলে আরাম হয়, পেন রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, সেক্ষেত্রে ভুল বললাম, ওয়ার্ম অ্যাপ্লিকেশান। অ্যালোজ, আর্সেনিক, মিউরিয়াটিক অ্যাসিড, এই 3টে ওষুধের ক্ষেত্রে অর্শের পেন গরম সেঁক দিলে, ভুল হয়ে গেল, অ্যালোজ এবং ল্যাকেসিস রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। এসকিউলাস হিপোক্যাস্টেনাম, আর্সেনিক এবং মিউরিয়াটিক অ্যাসিড, এই 3টে ওষুধে অর্শের যে পেন, সেটা গরম সেঁক দিলে রিলিফ হয়। তো কাকে এসকিউলাস দিব, কাকে আর্সেনিক দিব? না, যে ক্ষেত্রে পেশেন্টের অর্শের সঙ্গে লো ব্যাক পেন থাকবে, কোমরের ব্যথা থাকবে, সেই পেশেন্টকে আমরা এসকিউলাস প্রয়োগ করলে পেশেন্টের ভালো উপকার হয়। আর্সেনিকের ক্ষেত্রে পেন রিলিফ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন, এবং সেক্ষেত্রে আমরা আর্সেনিকের কিছু গাইডিং সিমটমস আমাদের দেখতে হবে। পেশেন্টের মধ্যে খুব অ্যাংজাইটি, টেনশান, এগুলোতে পেশেন্ট ভুগে থাকে। পেশেন্ট খুব ফ্যাস্টিডিয়াস হয়ে থাকে, প্রচণ্ড উইকনেস থাকে, এই সমস্ত পেশেন্টকে আমরা আর্সেনিক দিতে পারি। অ্যালোজ এবং ল্যাকেসিস, এই দুটো ঔষধের ক্ষেত্রে অর্শের যে পেন, সেটা ঠান্ডা সেঁক দিলে আরাম বোধ করে। এবং আমি আগেই বলেছি যে অর্শের একটা কারণ হচ্ছে লং কন্টিনিউড সাফারিং ফ্রম ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, অর্থাৎ যে পেশেন্ট ডায়রিয়া ডিসেন্ট্রিতে ভুগছে, আর্লি মর্নিং ডায়রিয়া, পেটের মধ্যে হড়হড় গড়গড় শব্দ হয়, স্টুল পাস করার সময় প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণ হয়, এবং অর্শের পেন ঠান্ডা সেঁক দিলে ভালো থাকে, সেই পেশেন্টকে আমরা অ্যালোজ প্রেসক্রিপশন করি। আর্সেনিক কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারি? ল্যাকেসিস আমরা কোন পেশেন্টকে দিতে পারি? ল্যাকেসিস হচ্ছে হেমোরেজিক ডায়াথিসিস, এবং হেমোরয়েডসের যে পেন, সেটা রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। ল্যাকেসিস হট পেশেন্ট, হেমোরেজিক ডায়াথিসিস। এবারে ল্যাকেসিসের কিছু গাইডিং সিমটমস আমাদের দেখতে হবে। ল্যাকেসিস পেশেন্টের ক্ষেত্রে লোকাসিয়াস, সাসপিসিয়াস, হট পেশেন্টস, হেমোরেজিক ডায়াথিসিস, রিলিজিয়াস, এই সমস্ত কিছু সিমটমস মিলিয়ে আমরা ল্যাকেসিস দিলে পেশেন্ট খুব ভালো উপকার হয়। আমরা নাক্স ভূমিকা প্রেসক্রিপশান করতে পারি, যে ক্ষেত্রে রোগী অ্যালকোহল হ্যাবিট আছে, রাত্রি জাগরণ করে, স্পাইসি ফুড খায়, হোটেলের খাবার খায়, সেই সমস্ত পেশেন্টকে আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারি। নাইট্রিক অ্যাসিড, যেখানে অর্শে কাটা ফোটা ব্যথা থাকবে, বার্নিং পেন অনেকক্ষণ পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করতে পারি। কলিনসোনিয়া, হেমোরয়েডসের ব্লিডিং চেক করার জন্য খুব ভালো ওষুধ। কার্ডিয়াক সিমটমস অল্টারনেট উইথ হেমোরয়েডস অ্যান্ড প্রফিউজ ব্লিডিং, উই মে প্রেসক্রাইব কলিনসোনিয়া মাদার টিনচার। হর্সের ব্লিডিং কন্ট্রোল করার জন্য আমরা হেমামেলিস মাদার টিনচার প্রয়োগ করতে পারি। এছাড়াও সিমটমস মিলিয়ে সালফার,
মিউরিয়াটিক অ্যাসিড, ফসফরাস, অন্য যে কোনো ওষুধই হতে পারে। তো আজকের এই পর্যন্ত অর্শ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অনলাইন কনসালটেশন বা অনলাইন ট্রিটমেন্টের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।